আপনি নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ। ইজান গা ছাড়া ভাব নিয়ে বলল। পদ্ম বলল, এখন ছেড়ে দিন না। পদ্ম, তোমাকে এখন একদম পরিপূর্ণ লাগছে। এই যে তোমার শরীরের প্রত্যেকটা অংশে আমার স্পর্শ লেগে আছে। তুমি কি অনুভব করতে পারো এইজান যে তোমার মন চুরি করেছে সেটা পারো অনুভব করতে? কাল রাতে তোমার ঠিক কেমন লেগেছিল বলতে পারবে? এইজানের হৃদয়ে যে পদ্মফুল লেখা, তুমি কি সেটা জানো? পদ্ম ইজানের কথা শুনেছে, তার আর বলার কিছু ভাষা নেই। ডাক্তার সাহেব যে কিভাবে কথাগুলো বলছে কে জানে। সে তো আমাকে বলছে আমি তার স্পর্শ অনুভব করি কিনা। আচ্ছা, সে যে পদ্মকে লজ্জা দেয়, তার কথায় যে পদ্ম লজ্জা পায় তা কি সে অনুভব করতে পারে না? ইজানের ঠোঁট গালে পড়তেই পদ্ম হড়বড় করে সরে যেতে লাগলো। সাথে সাথে ইজান তাকে গভীরভাবে জড়িয়ে ধরল। আগে পারমিশন নিয়েছি, এখনও সেটাও নিব না, সে সহ্য করে থাকতে হবে তোমায়। তারপর পদ্ম তাকে ছাড়িয়ে বেরিয়ে গেল। ইজনিয়া বলল, ভাবি, তোমার শরীরে এসব কিসের দাগ? ইজনিয়ার কথা শুনে পদ্ম খুব লজ্জা পেল। আজ ইজানের জন্য তাকে এসব কারণে লজ্জা পেতে হচ্ছে। ইজনিয়া দাঁত বের করে হাসছে, মজা নিচ্ছে। শাশুড়ির সামনে এই কথা! মুনিরা শেখও দেখছে, তিনি মিটিমিটি হাসছেন। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ইজান বলল, মা, আমি হসপিটাল যাচ্ছি। রেডি হয়ে ইজান বেরিয়ে গেল। পদ্মের দিকে তাকিয়েছিল। পদ্ম রাগ দেখিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। ইজান কিছুই বলল না। মুনিরা শেখ বলল, আচ্ছা, সাবধানে যাস বাবা। পদ্ম যতই রাগ করুক তবুও ইজানকে যেতে দেখে দাঁড়িয়ে থাকলো। পদ্ম তার শাশুড়ির সাথে রান্না করছে। রান্নাঘর গল্পের ঘর হয়ে গেছে। মুনিরাজ শেখকে দেখলে মনে হয় নিজের মা। কোনো অস্বস্তি নেই। সব কাজ শেষে পদ্ম রুমে এসে গোসল করে আয়নার সামনে বসে আছে। গতরাতের স্মৃতিতে আবারও লজ্জায় শিউরে উঠল। তারপরে হাসতে লাগলো, যেন পাগল হয়ে গেছে। পরে হাসি বন্ধ হলো। বিকেল 4টে। একা একা থাকতে ভালো লাগছে না, তাই ইজনিয়ার রুমে গেল। গল্প শুরু হলো। ইজনিয়া ঠাট্টা করে বলল, তোমার সাথে এখন ভাইয়ের সম্পর্ক তো খুব ভালো, তাই না? কালকে কি ভাইয়া খুব আদর করেছিল? পদ্ম লজ্জায় অস্থির। এখানে গল্প করতে এসে উল্টো লজ্জা খাচ্ছে। বেশ কিছুক্ষণ গল্প হলো। শ্বশুরবাড়িকে এখন আর ভয়ের জায়গা মনে হয় না। কিন্তু আচমকা মুনিরা শেখ বললেন, ইজান এসেছে, পদ্ম যেন রুমেই যাই, কিন্তু পদ্ম গেল না। তখনই ইজান এসে হাজির। পদ্ম, রুমে আসো। পদ্ম থমকে গেল। ইজনিয়া ইশারা করলো, যাও। ইজান হাত ধরে টেনে নিয়ে গেল। টাকটা গলে গেল। ইজান শুয়ে তার বুকে মাথা রাখল। কথা বলো না, আমার একটু শান্তি প্রয়োজন, আমি শুয়ে থাকি। পদ্ম চুপচাপ তার চুলে হাত বুলাতে লাগলো। সময় বদলায়, মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, তেমনই বদলেছে ইজান। পদ্মের সম্পর্ক। ইজান এখন ফ্ল্যাটে থাকে, হসপিটালের কাছে হওয়ার সুবিধায়। দুপুরে বাসায় এসে খায়। উঠেই পদ্মকে জ্বালানো তার রোজকার কাজ। আজ দেরি হয়ে গেল। পদ্ম অপেক্ষা করতে করতে 3:55 বাজালো। আর থাকতে না পেরে কল দিল। রিসিভ না করায় পদ্ম রাগে কেঁদে ফেলল। না খেয়ে বসেছিল। ইজান কাজ শেষে রাত 7টায় ফিরে এলো। পদ্ম এখনও রাগে শুকিয়ে আছে। ইজান খাবার এনে তার সামনে বসে। খাও না পদ্ম ফুল, এত রাগ করার কি আছে? পদ্ম মুখ ঘুরিয়ে নিল, বলল, খাবো না আমি। অসুস্থ হলে আপনার কি? আপনার তো আমার প্রতি কোনো ভালোবাসা নেই। ইজান গভীর শ্বাস নিল। তুমি অসুস্থ হলে আমি কাকে আদর করব বলো? কিছুতেই মানছে না। শেষে ইজান বলল, মেধা প্রেগনেন্ট, তাই ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। আর আজ পেশেন্টের খুব চাপ ছিল, তাই আসতে পারেনি। এ পর্যন্ত কতবার সরি বলেছে, একবারে কি মাফ করা যায় না? মেধা প্রেগনেন্ট শুনে পদ্মের চোখ চিকচিক করছে খুশিতে। এখন তো তার নাচতে ইচ্ছা করছে। ইস, মেধা আপু তো একবারও বলেনি তাকে। যাই হোক, সে তো শুনেছে। এই খুশি কোথায় রাখবে? পদ্মের এমন মনে হচ্ছে যেন তার নিজের বাচ্চা হবে। পদ্ম খুশি হয়ে ইজানের হাত ধরল। পদ্ম বলল, সত্যি মেধাপু প্রেগনেন্ট? ইজান স্বাভাবিক কণ্ঠে বলল। জি ম্যাডাম। পদ্ম ইজানের হাত থেকে প্লেটের দিকে তাকালো। পরক্ষণে আবার বলল, আমি ভাত খাবো, কিন্তু কথা হচ্ছে আমাকে মেধাপুর কাছে নিয়ে যেতে হবে। আমি আপুর সাথে দেখা করব। যদি আপনি রাজি থাকেন তো খাবো, না হলে আপনি আজ আমাকে সারাদিন চেষ্টা করলেও খাওয়াতে পারবেন না। ইজান রাজি হলো পদ্মের কথায়। পদ্ম খেয়ে দিয়ে এখন রেডি হচ্ছে। ইজান নিঃশব্দে পদ্মের কাণ্ড কারখানা দেখছে। এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে। এই পিচ্চি মেয়েকে সারা জীবন সহ্য করতে হবে তার। ইজান আর পদ্ম মেধার বাসায় আসলো। পদ্ম তো মেধাকে পেয়ে খুব খুশি। মেধাকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না, কিন্তু ইজান তাকে নিয়ে চলে এসেছে। কারণ মেধার বাসায়
এমনি অনেক মেহমান ছিল, অন্য সময় হলেও রেখে আসতো, কিন্তু পদ্মকে আজ রাখা সম্ভব না। পদ্ম বলল, ল্যাপটপে এত কি দেখছেন আপনি? কি? ইজান আতশোয়া হয়ে ল্যাপটপে কিছু মেডিসিন নিয়ে রিসার্চ করছিল। তার পাশেই পদ্ম শুয়ে আছে, ঘুম আসছিল না, তাই ইজানের দিকে তাকিয়ে আছে। সে তো ল্যাপটপে ডুবে আছে, আশেপাশে যে কিছু হচ্ছে বলতেও পারবে না বোধহয়। ইজান বলল, কাজ করছি, তুমি ঘুমাও। কাজ করছেন? আপনার কাজ তো শুধু রোগী দেখা, তাহলে এটাই কি করছেন? ইজান উত্তর দিল না। পদ্ম উঠে বসেছে। পদ্ম ইজানের থেকে ল্যাপটপটা নিয়ে আসলো। ইজান উঁচু করে বলল, আরে কি করছো, এটা দাও। আমার একটা বাবু লাগবে ডক্টর সাহেব। মেধাপুর মতো আমাকেও একটা বাবু এনে দিন। ইজান হাসছে পদ্মের অপ্রাসঙ্গিক কথা শুনে। সে তো নিজেই বাচ্চা, আবার আরেকটা বাচ্চা চাই? বাচ্চা থেকে বাচ্চা হবে কোন ভূত এখন মাথায় চেপেছে কি জানি। এখন এই আধো পাগলটাকে সামলাবে কিভাবে? ইজান বুঝছে না হঠাৎ পদ্মা বাচ্চার জন্য এমন পাগলামো করছে কেন। দিন দিন সীমা অতিক্রম করে ফেলছে মেয়েটা। সারাদিন পদ্মের এমন প্যারা আর সহ্য হচ্ছে না। ইজান বলল, তুমি এখনো নিচে বাচ্চা, আবার কোন মুখে বাচ্চার কথা বলো? পদ্ম মুখ কুঁচকে ফেলল। ইজানের এই কথা তার পছন্দ হয়নি। পদ্ম বলল, আমি আমার মুখ দিয়ে বলেছি আপনার কোনো সমস্যা, আর আমি বাচ্চা, তাহলে আদর করার সময় মনে রাখেন না কেন? ইজান হো হো করে হেসে উঠল। ইজানের হাসি পদ্মের ভালো লাগলো না। ইজান বলল, আদর করা আর বাচ্চা গিফট দেওয়া অনেক পার্থক্য আছে। পদ্মের মন মানল না ইজানের কথায়। মেধা আপুর বাচ্চা হবে, তাই এখন তার বাচ্চা লাগবে। তারপর দুজন প্রেগনেন্ট হয়ে সারা দিন আড্ডা দেবে। আপাতত যে কোনো মূল্যে তার বাচ্চা চাই। পদ্ম বলল, আহা, আপনার কথা আমি মানতে চাচ্ছি না। আমার একটা বাচ্চা লাগবে ইজান ভাইয়া। ইজানের চোখ যেন কপালে। এই পদ্মকে চিনতে পারছে না সে। হতভম্ব হয়ে আছে পুরো। বাচ্চার সুখে পাগল হয়ে এখন বরকে ভাই ডাকছে। পদ্মকে আধো পাগল ভেবেছিল, এখন দেখি পুরোটাই পাগল মেয়েটা। পদ্মর ভাইয়া ডাকা ইজানের পছন্দ হয়নি। জোর করে নিজের থেকে পদ্মকে সরিয়ে দিল। ইজান পদ্মের মুখে চেপে ধরল। খুবই হালকাভাবে ধরেছে যেন ব্যথা না পায়। গম্ভীর কণ্ঠে বলল, তুমি নিশ্চয়ই তোমার কোনো ভাইকে বিয়ে করোনি, রাইট? পদ্ম মাথা নাড়ল। অর্থাৎ ইজানের কথা বলাটা সত্যি। ইজান বলল, তাহলে আর কখনো ভাই ডাকবে না। এসব আমার পছন্দ না। নেক্সট টাইম যেন তোমার মুখে এসব না শুনি, তাহলে খুব খারাপ হয়ে যাবে। পদ্ম ইজানের গালে দাড়িগুলো আলতো করে ছুঁয়ে দিল। আহ্লাদি কণ্ঠে বলল, আচ্ছা বলবো না, কিন্তু আমার একটা বাচ্চা লাগবেই লাগবে। ইজান বিরক্ত হলো, প্রচুর বিরক্ত সে। আর ভালো লাগছে না পদ্মের এইসব কথা শুনতে শুনতে। সে বিরক্ত হয়ে গেল। নিজে তো পাগল, এখন তাকেও পাগল বানাতে চাচ্ছে। ইজান ধমক দিয়ে বলল, সবসময় ফাজলাম করবে না। এখনো বয়স হয়নি বিয়ে করার, তাও বিয়ে হয়েছে, মানলাম। এখন আবার কিসে পাগলাম শুরু করেছ? এ বয়সে বাচ্চা না কতটা রিস্ক বোঝো তুমি? শুধু বললেই হয় না সব কিছু। সময় হলে ঠিকই বাচ্চা হবে। এখন চুপচাপ ঘুমাও। পদ্ম কেঁদে দিল ইজানের কথায়। সুন্দর মতো বললেই তো হতো, এভাবে ধমক দিয়ে বলার কি আছে? মানুষটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, একটুও ভালো করে কথা বলে না। আপনি আমাকে আজ দুইবার কাঁদিয়েছেন। আপনার কি মনে এইটুকুও দয়া মায়া নেই? বদলোক একটা। আর আমার কাছে আসবেন না আপনি। এখন আর আমাকে ভালো লাগে না আপনার, আমি জানি তো। সোজা সাপটা বলে দিন না, আমি গ্রামে চলে যাব। প্রচণ্ড বিরক্ত হলো ইজান। একে তো তার সারাদিন তাকে জ্বালাচ্ছে, তার উপর এখন আবার কাঁদছে। কিছু বললেই কেঁদে দেয়, তাই বেশিরভাগ সময় ইজান তার কথাগুলো হজম করে নেয়। ছোট মানুষ বলে কোনো রকম কষ্ট দিতে চায় না, উঁচু গলা বললেও না। তবে মাঝে মাঝে নিজের এই রাগটাকে কন্ট্রোল করতে পারে না সে। ইজান বলল, আমার তো সবসময় আমার নিজের ব্যক্তিগত পদ্ম ফুলকেই ভালো লাগে। শোনো, তুমি আরেকটু বড় হও, তারপর বাচ্চা নেই ভাববে। ঘুমাও তো পদ্ম ফুল। ঠিক আছে, আপনি আমাকে আর আদর করতে পারবেন না। যদি আমার কাছে এসেছেন তো দেখবেন পদ্মের আসল রূপ। অসহ্য লোক একটা। পদ্মা অন্যদিকে ফিরে গেল। ইজান পদ্মকে বেশি জোর করল না। সকালে উঠুক ঠিকই রাগ কমে যাবে, এমন ডাক দেখায় যেন আর কখনো কথা বলবে না। পরে নিজেই আসে কথা বলার জন্য। ইজান পদ্মের পাশ থেকে ল্যাপটপটা নিল। মনে মনে বলছে। ইজান বেশ খুশি হয়েছে। অতঃপর আবার কাজে মন দিল। সবার উপরে তার কাজ আর পেশা, এগুলো ছাড়া সে কিছুই ভাবতে পারে না। দরকার পড়লে সে পৃথিবীর মায়া ছেড়ে দেবে, তাও নিজের পেশা থেকে এক চুলও নড়বে না। এ একটা জিনিস নিয়ে সে মানুষের সেবা করতে পারে। এর থেকে আর ভালো কাজ কী বা হতে পারে? এই জন্যই তো এই পেশাটা তার এত পছন্দের।
রাত 2টো। ইজানের কাজ শেষ হলো, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ থেকে চশমাটা খুলে রাখলো। তারপর পদ্মের পাশে শুয়ে পড়েছে। পদ্মকে জড়িয়ে ধরার সময় ইজান শুনল পদ্ম বিড়বিড় করছে, আমার বাচ্চা লাগবে। ইজান পদ্মের ঘুম ঘুম কণ্ঠে এই কথা শুনে হাসলো। ঘুমাচ্ছে, তাও বাচ্চার কথা ছাড়ছে না মুখ থেকে। এটা পুরোই পাগল, আর এই পাগলটাকে ইজানের বেশি পছন্দ করে। পদ্মাকে পিছন থেকে জড়িয়ে ধরে পদ্মের ঘাড়ে মুখ লুকালো। এই যে তার এখন বেশ শান্তি লাগছে। এখন পদ্মকে এইভাবে জড়িয়ে ধরে মনের ভিতর থেকে ভালো লাগা কাজ করে। ইজান উঠে পদ্মের সেই ঘুমন্ত মায়াবী চেহারা দেখে নিল। পদ্মকে এইভাবে ঘুমাতে দেখে ইজানের মনে হলো তার প্রাণটা যেন এখানেই লুকিয়ে আছে। পদ্মর কানে হালকা করে ওষ্ঠ ছুঁয়ে আবার জড়িয়ে ধরল খুব গভীরভাবে। সারাদিন পরিশ্রম করে রাতে একটু শান্তি পদ্মই দেয়। সকাল 8:30। পদ্মের ঘুম ভাঙল, তাও তীব্র রোদের আলোয়। যেন সূর্যমামা তার দিকেই মুখটা রেখেছে। পদ্মের চোখ কুঁচকে গেল। উঠে গিয়ে পর্দাটাও দিতে পারছে না, কারণ ইজান তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইজানের সব নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে পদ্মের ঘাড়ে। চোখ বুজে অনুভব করতে লাগলো সুন্দর এক অনুভূতি। হঠাৎ তার মাথায় কালকে রাতের কথাগুলো চলে আসলো। পরক্ষণেই রাগে মুখটা লাল হয়ে উঠল। একদিক দিয়ে বাচ্চা চায় না, এখন আবার জড়িয়ে ধরে দিব্যি ঘুমাচ্ছে। একে তো রাগ ইজানের উপর, আবার রাগ হচ্ছে সূর্য মামার উপর। দুজন যেন ইচ্ছে করেই সকালে তাকে বিরক্ত করতে এসছে। ইজানকে জোর করে নিজের থেকে সরিয়ে দিল। ইজান তো ঘুমাচ্ছিল, তাই পদ্মকে কিছুই করতে পারেনি। পদ্ম সকালের নাস্তা বানাচ্ছে। আজ শুক্রবার, তাই ইজানও হসপিটালে যাবে না। এই জন্যই এতক্ষণ ঘুমাচ্ছে, না হলে কখন ঘুম থেকে উঠে হসপিটাল চলে যেত। পদ্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছে আর সেটা সেঁক দিচ্ছে। হঠাৎ পেছন থেকে পদ্মকে ইজান জড়িয়ে ধরল। মৃদু কেঁপে উঠল সে। ইজান বলল, আজ তো শুক্রবার, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো কেন? বাইরে থেকেও নাস্তা আনা যেত, আমার সাথে কিছু সময় শুয়ে শুয়ে সকলটা প্রেমালাপ দিয়ে শুরু করতে। পদ্ম রেগে যাচ্ছে ক্রমাগত, আর ভালো লাগছে না ইজানকে। মন যাচ্ছে দৌড়ে গিয়ে সরে যেতে। পদ্ম বলল, ছাড়ুন, আপনি দেখছেন না আমি কাজ করছি, বিরক্ত কেন করছেন? সকাল সকাল প্রেমের আলাপ করার সময় নেই এত। তুমি ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠেছো কেন সেটা বলো আগে। পদ্মা বলল, আমার ইচ্ছে তাই আমি উঠেছি, আপনার কোনো সমস্যা আছে নাকি? ইজান পদ্মের গাল দুটো টেনে দিল। তা পদ্মকে আরও রাগিয়ে তুলেছে। ইজান বলল, জি ম্যাডাম, অবশ্যই সমস্যা আছে। পদ্ম রেগে গিয়ে বলল, ছাড়ুন তো, আমি এখন কাজ করছি, আপনি এখান থেকে যান। আপনার জন্য ঠিকঠাক মতো কাজও করতে পারছি না। ইজান সরে আসলো। বুঝেছে পদ্মের কালকের বিষয়টা নিয়ে তার মন মেজাজ খুব খারাপ। যতই হোক পদ্মের এসব কথাকে গুরুত্ব দিলে হতো হবে না। এটা যে তার জন্য ক্ষতি, এটা তাকে কে বোঝাবে? কিসের পাগলামো শুরু করলো? এই মেয়ে কবে বুঝবে? হবে কে জানে। সারাদিন পদ্মা একবারও ইজানের কাছে যায়নি। দুদণ্ড বসছেও না পাশে। পদ্ম খুব করে বোঝাচ্ছে সে ভীষণ রাগ করে আছে। ইজান তাকে ধরলেই সে রাগ দেখিয়ে ফিরিয়ে দিচ্ছে। তার বাচ্চা লাগবে, আর ইজান সে কথা তো একটুও নড়চড় করবে না। যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই করবে। একদিন বায়না করছে, 2 দিন করবে, 3 দিন করবে, কিন্তু 4 দিনের সময় ঠিকই এসব কথা ভুলে যাবে। ইজানের প্রতি শুক্রবারের মতন আজও বিকালে বের হলো। সেদিন সবাই আড্ডা দেয়, একটু মন খুলে কথা বলার সুযোগ পায়। ইজান চলে যাওয়ার পর পদ্ম মেধাকে কল দিল। কিছু সময় বাদে মেধা কলটা রিসিভ করলো। মেধা হাসি মুখে পদ্মকে বলল, কেমন আছো আমার প্রাণের বন্ধুর বউ? পদ্ম মন মরা হয়ে বলল, ভালো নেই আপু, তুমি কেমন আছো? পদ্মের কথায় মেধার খটকা লাগলো। অন্যদিন সে সুর টেনে বলতো খুব ভালো আছি, কিন্তু আজ একেবারে প্রথমেই বলে দিল যে ভালো নেই। মেধা বলল, আমি তো আছি ভালোই, কিন্তু তুমি ভালো নেই কেন? আপু একটা কথা বলবো? আমার তো আবার লজ্জা করছে, কিভাবে যে বলি। মেধা বলল, আরে বোকা, লজ্জা পাওয়ার কিছুই নেই। ইজান জানে তো তুমি পিচ্ছি একটা মেয়ে। ও গিয়ে দেখো, এসব কথা নিয়ে মাথাও ঘামায়নি। আর রাগ কীভাবে ভাঙাবে সেটা অন্তত আমায় বলে দিতে হবে না আশা করি। না আপু, আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি রাখছি ফোন। নিজের খেয়াল রেখো। আমি ওনাকে বলে তোমার সাথে দেখা করতে যাব। রাত 9টা। ইজান বাসায় ফিরল। পদ্ম দরজা খুলছে। পদ্মের রূপ দেখে ইজান অবাক হয়ে তাকিয়ে আছে। কালো শাড়ি পরিহিত কিশোরীকে দেখে বুকের বাপাসটা নড়ে উঠল। ইজান বাসায় আসার আগেই পদ্ম এইভাবে সেজেছে। মিটমিট করে হাসছে সে। কিভাবে পদ্মের দিকে তাকিয়ে আছে তার ডাক্তার সাহেব? পদ্ম বলল, ভেতরে আসবেন না? ইজান হেসে ফেলল। তড়িঘড়ি করে বাসার ভিতরে ঢুকতেই ফ্রেশ হয়ে নিল। ব্যালকনিতে গ্রিলের সাথে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে। পদ্ম ইজানের বুকে মাথা রাখলো। ইজান ফোনটা পকেটে ঢোকালো। আপাতত পদ্মকে ছাড়া অন্য কিছুতেই অ্যাটেনশন দিতে চাচ্ছে না সে। ইজান বলল, তোমরা বলেছিলে আমি জানো তোমার কাছে না যাই, তাহলে নিজ থেকে আবার এসেছো কেন?
পদ্ম যেন কথাটা শুনেও শুনল না, এমন ভাব করলো। পদ্ম ইজানের টি শার্টের গলা ধরে তার দিকে ঝুঁকলো। ইজান ভ্রুকুচকে প্রশ্ন করলো, কি চাই ম্যাডাম? আপনাকে চাই ডক্টর সাহেব। ইজান নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারল না। পদ্মের ওষ্ঠে তার ওষ্ঠের ভালোবাসা ছোঁয়া দিতে লাগলো। দুজন যেন ভালোবাসার রাজ্যে ডুব দিয়েছে। ব্যাস, আর কিছুই চায় না তার। এইটুকুতেই যেন এক টুকরো শান্তি। কেটে গিয়েছে বিয়ের 4 বছর। পদ্মও এখন অনেকটা বড় হয়ে গিয়েছে এত বছরের ব্যবধানে। মেয়েটা এখন আর হ্যাংলামো করে না, যথেষ্ট জ্ঞান বুদ্ধি নিয়ে চলাফেরা করে আর কথা বলে। ইজানে 3 বছরের কষ্টের ফল। অবশেষে একজনকে মানুষের মতো মানুষ করতে পারল। শুধু মেয়েটার কথা কমাতে পারেনি, তাই এই ব্যর্থতা। বিয়ের প্রথম যেমন বকবক করত, এখন সেই আগের মতনই রয়েছে, আর ঝগড়ুটে হয়েছে ভীষণ। আজ ইজান আর পদ্মের 4র্থতম বিবাহবার্ষিকী। এই জন্য শেখ ভিলায় বেশ বড়সড় করে আয়োজন চলছে। সবাই খুব খুশি। ইজান তাদের প্রত্যেক বিবাহবার্ষিকীতে এমন বড় করে আয়োজন করে। সবাই কাজ করছে যে যার মতো। শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত লোকটার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে পদ্ম। সদ্য গোসল করে এসেছে, যার কারণে চুলগুলো থেকে পানি পড়ছে। পদ্মের এইসব কাহিনী ইজান খেয়াল করেছে। কাছে এসে দেখবে তা না দূর থেকে দেখছে। মেয়েটা সেই বোকাই রয়ে গেল। ইজান পদ্মের দিকে ঝুঁকে আসলো। পদ্ম আতশোয়া হয়েছিল। পদ্মের 2 পাশে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, এইভাবে দেখছিলে কেন? পদ্ম ভরকে গেল। সে ভেবেছে ইজান তাকে নিশ্চয়ই খেয়াল করেনি। কি একটা লজ্জাই না পেতে হচ্ছে এখন। পদ্ম বলল, কোথায় দেখছিলাম? মিথ্যে বলো না, তুমি দেখছিলে আমায়। আমি আয়নায় দেখেছি সব। সবার চোখকে ফাঁকি দিতে পারবে, এই ইজানের চোখকে তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই আপনাকে দেখবো, আর আপনি ঝুঁকে আছেন কেন? বয়স হয়েছে তবু লজ্জা নেই আপনার? হ্যাঁ, ইজান পদ্মের মুখে তার আঙুল ছুঁয়ে দিল। মুহূর্তেই চোখ বন্ধ হয়ে গেল তার। তারপর বলল, লজ্জা কোনোদিনই হবে না পদ্মফুল। পদ্ম বলল, সরুন তো। এভাবে ঘরে একা একা থাকলে বাইরের মানুষরা কি বলবে? ইজান বলল। একটু চুমু দেই প্লিজ। পদ্ম চোখ রাঙালো। তারপর বলল, এই না না না, এখন না। ইজান পদ্মের কথা শুনল না। টুপ করে পদ্মের ওষ্ঠে একটা চুমু এঁকে দিল। পদ্ম খুব তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল। ইজান ব্যালকনির মতো শুধু তাকিয়ে আছে তার দিকে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওয়াশরুম থেকে কাশির শব্দ শোনা যাচ্ছে। চিন্তিত হয়ে ইজান বলল, পদ্ম ঠিক আছে, তুমি দরজা খোলো, আমি ঢুকবো। পদ্ম কোনো রকম উত্তর দিল না। মুখ ধুয়ে বের হলো। ইজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। চোখে মুখে দুর্বলতার ছাপ। চোখ টেনে তুলতে পারছে না এমন অবস্থা। ইজানকে শক্ত করে জড়িয়ে ধরলো পদ্ম। পদ্মের পিঠে হালকা করে হাত রাখলো। প্রায় 1 সপ্তাহ ধরে পদ্মের এই অবস্থা। আসলে বুঝছে না ঠিক কী হয়েছে। ইজান নরম কণ্ঠে বলল, ঠিক আছে তুমি? পদ্ম মাথা নাড়ালো। কথা বলার শক্তি নেই। বমি করে সব শক্তি উধাও হয়ে গিয়েছে। পেটে যা ছিল সব চলে গিয়েছে। ইজান আবারও বলল, তোমার আসলে কি হয়েছে? এমন দুর্বল হয়ে গিয়েছো, আমি বুঝছি না ঠিক। আমি জানি না, কয়েকদিন ধরেই বমি হয়, মাথা ঘোরায়, যা খাই সব বমির সাথে চলে যায়। এই জন্যই বোধহয় দুর্বল দুর্বল লাগছে। ইজান পদ্মকে কোলে করে এনে বেডে শুয়ে দিল। কিছুক্ষণ শুয়ে থাকুক, তারপর না হয় উঠে বাইরে যাবে। পদ্ম বসতে নিয়েছিল। তখনই ইজান ধমক দিল। তারপর বলল, সমস্যা কি তোমার? একটু আগে বমি করে এসেছ, এখন আবার কোথায় যেতে যাচ্ছ? খবরদার রুমের বাইরে পা রাখবে না। কিছু সময় রেস্ট নাও, তারপর উঠে বাইরে যাবে। পদ্মের দুর্বল গলায় বলল। নানা বাসায় কত মেহমান, সবাই কি ভাববে বলুন তো? ইজান উঠে দাঁড়ালো। যদিও মানুষের কোনো কথাকে সে পাত্তা দেয় না, কিন্তু এইভাবে পদ্মকে ঘরে আটকে রাখলে সত্যি সত্যিই অনেকে অনেক কথাই বলবে, যার এফেক্ট পড়বে পদ্মের উপর। কিন্তু এখন তো সে অসুস্থ, কিভাবে বাইরে যেতে বলবে? যদি আবার অসুস্থ হয়ে যায়? এই অনুষ্ঠান শেষ হলে পদ্মকে মেধার কাছে নিয়ে যাবে। যদিও এইসব মেয়েলি ব্যাপার, তাই এখন এখানে থাকতে যাচ্ছে না। এরকম রোগের চিকিৎসা সে করে না। ইজান বলল, তুমি শুয়ে থাকো, আমি মাকে বলবো তুমি একটু অসুস্থ বলেছ, তাই এখন শুয়ে আছো। পদ্মও তো মন সরালো না। বাসায় এত মানুষ এখন এইভাবে শুয়ে থাকার আসলে মানেই হয় না। এই ইজানকে কথাটা কে বোঝাবে? আবার একদিকে দিয়ে শুয়ে থাকতেও মন চাচ্ছে। 10 মিনিট ঘুমালে হয়তো ভালো লাগতো, কিন্তু মাথা প্রচুর ঘোরাচ্ছে। পদ্ম বলল, কিন্তু পদ্মের পুরো কথাটা শেষ করতে দিল না ইজান। ইজান বলল, কোনো কিন্তু নয়, আমি মাকে পাঠাবো তোমার কাছে, আমি আসছি। পদ্মের চোখ বন্ধ হয়ে আসছে। আর যদি কোনো বড় অসুখ হয়ে থাকে তখন? ভেবেই চোখ দিয়ে নোনা পানি পড়তে লাগলো। ইজানকে ছাড়া সে থাকতে পারবে না। মানুষটার প্রতি খুব মায়া জন্মেছে এই 4 বছরের। বিয়ের পর পদ্ম খুব কম সময়ের জন্যই গ্রামে গিয়েছে। সে যেতে চাইতো না। অন্য মেয়েরা যেমন বাপের বাড়ি যাওয়ার জন্য পথ চেয়ে বসে থাকে, আর সে জায়গায় মেয়ে হয়ে বাপের বাড়ি যেতে চায় না। মুনিরা শেখ জোর করিয়ে তারপর পাঠাতো।
তাও আবার 2-3 দিন থেকে চলে আসতো। ইজানকে ছাড়া কোথাও যেতে ভালো লাগতো না তার, মন বসতো না, মানুষটাকে চোখের আড়াল করতে চায় না সে। আজ তাদের 4র্থতম বিবাহবার্ষিকী, আজও তাকে অসুস্থ হতে হলো। নিজের প্রতি একরাশ রাগ জমা হচ্ছে তার। পদ্ম প্রায় 1 ঘন্টার মতো শুয়ে আছে, ভালো লাগছে না, প্রচণ্ড পরিমাণে অস্বস্তি লাগছে, দম বন্ধ হয়ে আসছে, মাথা ব্যথা করছে অনেক। পদ্ম উঠে বসেছে, মাথা চেপে ধরল, মন যাচ্ছে শরীর থেকে মাথা আলাদা করে দিতে। অসহ্যকর বেদনা, কেন যে শরীরের এমন অবস্থা হয়েছে কিছুই বুঝছে না সে। কয়েকদিন আগেও তো ভালো ছিল, কেন যে এমন হচ্ছে তার? মাথা ব্যথা বাড়তে লাগলো, এক প্রকার ছটফট করছে সে। মুনিরা শেখ আর ইঞ্জিনিয়ার রুমে এসেছে। ইজান তখন বলছিল পদ্মা অসুস্থ, তাই ঘুমাচ্ছে, কাজের চাপে আর পদ্মর সাথে দেখা করতে আসতে পারেনি। এখন তিনি আর ইঞ্জিনিয়ার এসেছে। রুমে ঢুকেই বিচলিত হয়ে গেল পদ্মর ছটফটানি দেখে। তড়িঘড়ি করে পদ্মকে টেনে জড়িয়ে ধরল। মুনিরা শেখ বলল, কি হয়েছে পদ্ম, এমন করছো কেন? পদ্ম মাথাটা মুনিরা শেখের বুকে হেলিয়ে দিল। পদ্ম বলল, মা, জানি না আমার কি হয়েছে, কয়েকদিন ধরেই বমি আর মাথা ঘোরা, এখন মাথা ব্যথা করছে ভীষণ, আমি সহ্য করতে পারছি না। মুনিরা শেখের কপালে ভাঁজ পড়ল। এগুলো তো প্রেগনেন্ট হওয়ার লক্ষণ, কোনোভাবে পদ্ম প্রেগনেন্ট নয় তো? ইজনিয়া তো মনে মনে ধরেই নিয়েছে পদ্ম প্রেগনেন্ট, তবে মায়ের ভয়ে মুখে কিছু প্রকাশ করলো না, মনটা যেন আনন্দে দুলছে। মুনিরা শেখ বলল, শোন ইজনিয়া, দুটো প্রেগনেন্সি কিট আনবি, এক্ষুনি জানিয়ে আয়। ইঞ্জিয়া লাফ দিয়ে চলে গেল কিট আনতে। পদ্ম প্রেগনেন্সি কিট এইসব কিছুই বুঝলো না, সে তো তার প্রেগনেন্ট নয়, তাহলে তার শাশুড়িকে কেন এটা বলছে? আচ্ছা ইজনিয়া, কিটগুলো আনুক, তারপর সব ক্লিয়ার হবে। পদ্ম মাথা তুলে তাকালো মনিরা শেখের দিকে, অবশ কণ্ঠে বলল, কি ক্লিয়ার হবে মা? মুনিরা শেখ হেসে এসে পদ্মর গালে হাত রাখলো, তারপরে বলল, তুমি প্রেগনেন্ট কিনা সেটাই তোমায় যে লক্ষণ দেখিয়েছি তাতে মনে হয় প্রেগনেন্ট, তাই কিট আনতে পাঠিয়েছি ইজনিয়াকে। প্রেগনেন্ট কথাটা শুনে পদ্মর মনটা যেন কেমন ধক করে উঠল, চোখটা ভিজে আসছে বারবার। যখন মেধা আপু প্রেগনেন্ট হয়েছিল তখন তারও মা হওয়ার জন্য মনটা উতলা হয়ে উঠেছিল, আর তার বয়স 18 হওয়ার পরেও ইজান বারবার নিষেধাজ্ঞা দিয়েছে, কতবার যে চেষ্টা করেছে, কোনোভাবেই হয়নি। এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছিল, কত রাত কেঁদে কেঁদে ঘুমিয়েছে, হাজারবার ঝগড়াও হয়েছিল ইজানের সাথে, তবে কখনো গায়ে হাত তোলেনি, শান্ত হয়ে বুঝতো না, হয় বকা দিত। এই নিয়ে তাদের মধ্যে কত কথা কাটাকাটি হয়েছে সেটার হিসাব নেই, কতবার ইজান তাকে ফিরিয়ে দিয়েছে, ভাবতেই মনটা হু হু করে উঠল। শুধু বলতো বিয়ের বয়স হও, তারপর বাচ্চা বাচ্চা নেওয়ার কথা ভাববো। যদি কথাটি সত্যি হয়ে যায় তাহলে ইজান ঠিক কিভাবে নেবে বিষয়টা? এখন তো বয়স 19 হয়েছে, এটা মেনে নেওয়াই যায়। প্রায় আধ ঘন্টা পর ইঞ্জিনিয়া এসেছে। বাসা থেকে ফার্মেসি দূরে, তাই এত সময় লেগেছিল, না হলে আরও তাড়াতাড়ি আসা যেত। এই আধ ঘন্টায় পদ্ম 2বার বমি করেছে। মুনিরা শেখ একটুও নড়ল না পদ্মের কাছ থেকে, পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে। পদ্ম রেজাল্ট দেখে বারবার চোখ মুছতে লাগলো। 2টো দাগ এসেছে, তার মানে সে সত্যি সত্যিই প্রেগনেন্ট। আর এত বছরের সাধনা, পদ্মের না চাইতেও চোখ থেকে পানি পড়ছে। এটা হচ্ছে সুখের কান্না, সুন্দর অনুভূতি। পদ্ম কিটটা মুনিরা শেখের কাছে দিলেন। তিনি তো খুশিতে পাগল হয়ে যাবে, বহু বছর পর শেখ বাড়িতে একটা বাচ্চা আসবে, বংশের প্রদীপ আসতে চলেছে, আর ইজনিয়া তো নাচছে খুশিতে। মুনিরা শেখ পদ্মের কপালে চুমু দিলেন। যতই হোক তার মাধ্যমেই তো সব কিছু হয়েছে। পদ্ম বলে দিয়েছে কাউকে যেন কিছু না জানাই, আর মুনিরা শেখও চাননি, তাই কাউকে কিছু বলেনি। তাই কাউকে কিছু জানানো হলো না। 4 মাস যাক, তারপর জানাবে। ইজানকেও জানানো হয়নি, পদ্ম চেয়েছে সে নিজেই জানাবে তাকে, তাই কেউ কিছু বলেনি। অবশেষে অনুষ্ঠান শেষ হয়েছে, সবাই এক এক করে চলে গিয়েছে। সবাই চলে যাওয়ার পর পদ্ম রুমে এসেছিল, খারাপ লাগছিল তার এতগুলো মানুষের মাঝে থাকতে। মুনিরা শেখ কিছুটা পদ্মকে অল্প কিছু পোলাও খাইয়ে দিলেন, কিন্তু তাও পদ্মর পেটে সইল না। তার অনাগত বাচ্চা তার অবস্থান নাজেহাল বানিয়ে ফেলেছে একেবারে। পদ্ম রুমে এসে শুয়ে পড়েছে, বড্ড বেশি খারাপ লাগছে তার। ইজানও রুমে এসেছে, কারণ ইজিনিয়া বলেছিল পদ্ম তাকে যেতে বলেছে রুমে। পদ্ম চিত হয়ে শুয়ে আছে, এক হাত মাথার উপরে দেওয়া আর এক হাত বালিশে রাখা। পদ্মের মুখটা দেখে ইজানের খারাপ লাগা শুরু করলো। মেয়েটার হঠাৎ কী যে হলো বুঝতে পারল না। পদ্মর পাশে বসে হাতটা ধরল, আর সাথে সাথে পদ্ম চোখ মেলে ইজানের দিকে তাকালো। ইজান বলল, বেশি খারাপ লাগছে তোমার?
পদ্ম কিছু বলল না, উঠে গিয়ে ইজানের হাতে কিটটা ধরিয়ে দিল। ইজানের মন শীতল হয়ে আসছে, হাত মৃদু কাঁপছে, পলক্ষীন চোখে তাকিয়ে আছে কিটটার দিকে। ইজান পদ্মকে জড়িয়ে ধরল খুব শক্ত করে। এখন মনে হচ্ছে যেন পদ্ম কোথাও চলে যাবে। পদ্ম শ্বাস নিতে পারছে না, যান বের হয়ে যাওয়ার উপক্রম। পদ্ম তার কাঁধে পানি অনুভব করলো। আচ্ছা, পানি আসলো কোথা থেকে? ইজান কি কাঁদছে নাকি? ইজানের মুখটা তার সামনে আসলো। ইজান কাঁদছে, তার চোখের কার্নি সে বিন্দু বিন্দু পানি। কিন্তু কেন? ইজান ভাঙা গলায় বলল, আমি কখনো তোমার অল্প বয়সে বাচ্চা চাইনি, কিন্তু আমার এত শান্তি লাগছে কেন বলতে পারবে পদ্ম? এটা কি সত্যি? পদ্ম মাথা নাড়ল। ইজান চোখ থেকে চশমা খুলে চোখের পানিগুলো মুছে নিল। ইজান বলল, বাবা হওয়া এত শান্তি আগে বুঝিনি। কারণ আমি আগে প্রেগনেন্ট হইনি তাই। ইজান বুঝেছে পদ্ম মজা করছে। মনে হচ্ছে এই তো সেদিন মেয়েটাকে বিয়ে করে ঘরে তুলল, আর আজ তাকে বাবা হওয়ার আগাম সংবাদ দিচ্ছে। কিন্তু যে পরিমাণ শান্তি লাগছে তা বোঝাতে পারবে না। এই অনুভূতিটা এত সুন্দর কেন? ইজান পদ্মের মুখে অনবরত চুমু এঁকে দিল। ইজান বলল, ধন্যবাদ পদ্মফুল, আমাকে বাবা হওয়ার সুসংবাদ দেওয়ার জন্য। পদ্ম হেসে হেসে ইজানকে জড়িয়ে ধরল। আজ যেন খুশির শেষ নেই কারো। প্রেগনেন্সি 6 মাস চলছে পদ্মের। আগে থেকে শারীরিক গঠন বদলে গিয়েছে, প্রচুর মোটাও হয়েছে সে। এখন আপাতত খেতে পারে, যার কারণে খায় আর ঘুমায়। এই 6 মাস যাবৎ তারা শেখ ভিলায় আছে। ইজানের এখন থেকে হসপিটালে যাতায়াত করতে সমস্যা, তাও পদ্ম তার বাচ্চার জন্য সব কথা ভুলে যায়। আর মনিরা শেখ তার কথা আর কী বা বলবে? সে তো পদ্মকে একটা কাজও করতে দেয় না। উল্টো ইজান বাসায় না থাকাকালীন সময়ে পদ্মের পাশে বসে থাকে। সব সময় পদ্মকে তিনি আগলে রাখেন। পদ্ম তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। ইজান তার শার্ট চেঞ্জ করছে আর বলছে, পদ্ম, তুমি আগের থেকে অনেক মোটা হচ্ছ, এত বেশি খেও না। তোমাকে এখন কেমন লাগছে? পদ্মের চোখ দিয়ে পানি পড়ে গেল। তার জিনিস খাচ্ছে বলে একেবারেই এসব কথা বলবে? পদ্ম বলল, আমি কি একা একা খাচ্ছি নাকি? আপনার বাচ্চাও তো খাচ্ছে। আর খাবই না আমি, ধুর। পদ্ম চকলেটটা নিচে ফেলে দিল। রুমের বাইরে যাওয়ার জন্য উদ্যত হলো, কিন্তু ইজান পদ্মকে পিছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরল। পদ্মের পেটে হাত রাখলো। মেয়েটা এত রেগে যায় কেন? ইজান শান্ত কণ্ঠে বলল, মজা করছিলাম, এমন করো না, আর কখনো এসব বলবো না। তুমি কি জানো তোমাকে কতটা সুন্দর লাগছে? পদ্ম মিইয়ে গেল। মানুষটার উপরে রাগ করে থাকা তার পক্ষে অসম্ভব। সে বলল, ওহ, আগে বুঝি সুন্দরী ছিলাম না? ইজান হেসে বলল, আমার বাবুর আম্মু সবসময় সুন্দর ছিল। কিন্তু আজ পদ্মের শরীরটা ভালো নেই। পিঠ ব্যথায় ঘুমই আসছে না। ডেলিভারির আর মাত্র 1 মাস বাকি। রাত 1টা বাজে। পাশে তাকিয়ে দেখে ইজান নিশ্চিন্তে ঘুমাচ্ছে। হঠাৎ তীব্র ব্যথায় শরীর কেঁপে উঠল পদ্মের। ঘাম ঝরছে, শ্বাস ভারী। কষ্টে কষ্টে ইজানকে ডাকলো। ডাকতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু ব্যথা আর সহ্য হচ্ছিল না। ইজান জেগে উঠে চশমা পরল। পদ্মকে দেখে তার বুক হিম হয়ে গেল। মুখ লাল, শরীর ঘামে ভিজে, চোখে প্রচণ্ড যন্ত্রণা। সে 1 সেকেন্ডও দেরি করল না। পাজাকোলা করে পদ্মকে কোলে নিয়ে নিচে নামলো। তার চিৎকারেও বাবা মা এসে গেল। তাড়াতাড়ি গাড়িতে তুলে ইজান মেধাকে ফোন দিল। শুরু থেকে পদ্মের চেকআপ সেই করছে, তাই আজও তার উপরেই ভরসা। ব্যথা থেকে কারোর মাথায় ঠিক নেই। কয়েক মিনিট পর মেধাও হাসপাতালে পৌঁছে গেল। পদ্মকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। নর্মাল ডেলিভারি হবে, তাই সব প্রস্তুতি চলছে। মাঝখানে মেধা দাঁড়িয়ে, পাশে 2 জন নার্স ও ইজান। পদ্ম কাঁদছে, আর ইজানের হাত শক্ত করে ধরে আছে। এই প্রথম কোনো মহিলার ডেলিভারিতে সে উপস্থিত। হাত পা কাঁপছে, মাথা কাজ করছে না, শুধু মনে মনে দোয়া করছে। অবশেষে ডেলিভারি শেষ হলো। ব্যথায় জ্ঞান হারিয়েছে পদ্ম। বাচ্চাকে যখন নার্স হাতে দিল, ইজান চোখের সামনে দেখল তার নিজের সন্তান। রক্তমাখা ছোট্ট শরীরটা সে কোলে নিল, বুকের সাথে চেপে ধরল। চোখের পানি থামছে না তার। মেধা হেসে বলল, কংগ্রেচুলেশনস সুদর্শন পুরুষ, তুইও বাবা হয়ে গেলি। নার্স বাচ্চাকে নিতে চাইলে ইজান তার দিল ঠিকই, কিন্তু তার শার্টের রক্তমাখা দাগগুলো দেখতে লাগলো। হাসলো। এটাই তার বাবা হওয়ার প্রথম স্মৃতি। পদ্মকে কেবিনে আনা হলো। জ্ঞান ফিরেছে, অনেকটাই সুস্থ। পাশে শুয়ে থাকা ছোট্ট দেহটাকে দেখে তার চোখ ভিজে উঠল। এতদিন পেটের ভিতরে ছিল, আজ সামনে। ইজান শার্ট বদলে ফিরে এলো। মা ছেলের দৃশ্য দেখে মুচকি হাসলো। চেয়ারে বসে বলল, কেমন আছো পদ্মফুল? পদ্ম ছেলের দিকে তাকিয়েই বলল, ভালো। ইজান হালকা ঝুঁকে তার বক্ষে ওষ্ঠ ছুঁয়ে দিল। পৃথিবীর সবচেয়ে দামি সুখ দিয়েছে তুমি, ধন্যবাদ দিয়ে ছোট করবো না। পদ্ম লজ্জায় রাঙা। জিজ্ঞেস করল, ছেলের নাম ঠিক করেছেন? ইজান বলল, তার নাম হবে
ইয়াজ শেখ প্রাণ। পদ্ম মাথা নাড়ল। নামটা তারও ভালো লেগেছে। তাদের পরিবার এখন 2 থেকে 3 ইজানের 3 মাস চলছে, ইয়াজের 3 মাস চলছে। বাবা মা দুজনকেই নাজেহাল করে ফেলেছে সে। একদিকে ইজানের জ্বালায় পদ্ম হাঁপাচ্ছে, অন্যদিকে ইয়াজও বাবার মতন জেদি। আজ অনেকক্ষণ ধরে কান্না করেছে ইয়াজ। পদ্ম কোলে নিয়ে হাঁটছে, কিন্তু কান্না থামছে না। ইজান হসপিটাল থেকে ফিরে এসেই ইয়াজকে কোলে তুলে নিল। মুহূর্তেই ছেলে ঘুমিয়ে গেল। পদ্ম রেগে উঠল। আপনার ছেলে কোনো সময় কান্না করে না বলেন তো? এইটুকুন একটা বাচ্চা আমাকে নাজেহাল করে দিল। ইজান হেসেও শুনেও না শোনার ভঙ্গি করল। পদ্ম রেগে তার কলার ধরে ঝাঁকুনি দিল। কথা বলছেন না কেন? আহা, ইয়াজ ঘুমাচ্ছে তো। সত্যিই ঘুমোচ্ছে। বাবার কোলে যেতেই ঘুম। আর এতক্ষণ পদ্ম হাঁটল, তার কোনো দামই নেই। ইজান ইয়াজকে শুয়ে দিয়ে এবার পদ্মের দিকে মন দিল। তাকে কোলে তুলে ব্যালকনিতে নিয়ে গেল। হালকা বাতাস, আকাশে গোল চাঁদ। ইজান চেয়ারে বসে তাকে কোলে রাখল। পদ্ম, আকাশের দিকে তাকাও, কত সুন্দর চাঁদ উঠেছে দেখো। পদ্ম তাকিয়ে বলল, আচ্ছা ডক্টর সাহেব, চাঁদ বেশি সুন্দর নাকি আমি? ইজান হেসে বলল, অবশ্যই তুমি। পদ্মের মনে কৌতূহল। আমাদের প্রেমের রং কি হবে? শুভ্র। শুভ্র কেন? শুভ্র রং সবসময় পবিত্র। পদ্ম স্নিগ্ধ হাসল। বাতাস, চাঁদ, নীরবতা সব মিলিয়ে মুহূর্তটা অতিরিক্ত সুন্দর হয়ে উঠল। ইজান আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। পদ্মের ওষ্ঠে ওষ্ঠ ছুঁয়ে দিল। পদ্ম আঁকড়ে ধরল তাকে। তাদের শ্বাসের শব্দ মিলে মিশে ব্যালকনির নরম আবহে। ইজান বলল, পদ্ম, তোমাকে আর একটা বাবু গিফট করতে চাই। পদ্ম সাথে সাথে বলে উঠল, আর বাবু চাই না ডক্টর সাহেব। এইভাবেই ইজান আর পদ্মের গল্প শেষ হলো। 2 থেকে 3 হয়ে ওঠা একটি ছোট্ট সুখী পরিবারের গল্প।